আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4টি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই 4টি প্রশ্ন যদি মোটামুটি তোমরা বেসিকটা সহ বুঝতে পারো, তাহলে আশা করি ষষ্ঠ অধ্যায় থেকে কোনো সৃজনশীল আসলে সেটা তোমরা আনসার করতে পারবে। তো চলো প্রথমেই কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নটি দিয়ে শুরু করা যাক। কুমিল্লা বোর্ড 2019 আমাদের এখানে উদ্দীপকে দেখো দুটি টেবিল দেওয়া আছে, টেবিল 1 এবং টেবিল 2। প্রশ্ন অনুযায়ী আমাদেরকে কতে বলা হয়েছে যে ডিবিএমএস কি। খতে বলা হয়েছে ডেটাবেস রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না কেন, ব্যাখ্যা করো। গতে বলা হয়েছে টেবিল 1-এ ব্যবহৃত ডেটা টাইপসমূহ বর্ণনা করো। সাধারণত গতে কিন্তু এই ধরনের প্রশ্নটাই বেশি আসে, যে ডেটা টাইপ বর্ণনা করতে বলা হয়। আর গহতে বলা হয়েছে যে বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুইটিতে যে ধরনের সম্পর্ক করা যায় তা দেখাও এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব মূল্যায়ন করো। সো আমাদেরকে কিন্তু সাধারণত ষষ্ঠ হতে যে প্রশ্নগুলো আসে বোর্ড পরীক্ষায়, সেগুলো থেকে সাধারণত গতে আমাদেরকে ডেটা টাইপসমূহ বর্ণনা করতে বলা হয় এবং গহতে বলা হয় দুইটা টেবিলের মধ্যে রিলেশন বা সম্পর্ক দেখাতে বলা হয়, ডেটাবেস রিলেশন। সো দেখো আমরা একে একে সবগুলো আনসার দেখব। কতে দেখো ডিবিএমএস কি। ডিবিএমএস ডেটাবেসকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ব্যবহৃত প্রোগ্রাম বা সফটওয়্যার, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এক ধরনের সফটওয়্যার যেটা দিয়ে ডেটাবেসকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। খতে বলা হয়েছিল যে ডেটাবেস রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না কেন, ব্যাখ্যা করো। খেয়াল করো কি লিখেছে যে ডেটাবেস রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না, কারণ একটি টেবিলের একটির বেশি প্রাইমারি কি থাকতে পারে না এবং কোনো ডুপ্লিকেট ভ্যালু বা নুল ভ্যালু থাকতে পারে না। অর্থাৎ একটা ডেটাবেস টেবিলের মধ্যে শুধুমাত্র একটাই প্রাইমারি কি থাকতে পারে। এজন্য সেক্ষেত্রে আমাদেরকে কোনো ডেটাবেস রিলেশন তৈরির পর সেই প্রাইমারি কিটা পরিবর্তন করা যায় না। গয়ের উত্তর দেখো যে টেবিল 1-এ ব্যবহৃত ডেটা টাইপসমূহ নিচে বর্ণনা করা হলো। আমাদের যে টেবিলটা দেওয়া ছিল উদ্দীপকে, সেখানে আমাদেরকে ফিল্ডের মধ্যে খেয়াল করো টেবিল 1-এ এখানে রোল, নেম এবং ডেট অফ বার্থ নামক 3টা ডেটা টাইপ দেওয়া আছে। সো আমাদেরকে এই টাইপগুলো বর্ণনা করতে হবে যে এটা কোন ধরনের ডেটা। তো এই ধরনের প্রশ্ন আসলে আমরা প্রথমে কি করব, ফিল্ড নেম লিখে এখানে আমাদেরকে যে টাইপগুলো উপরে দেওয়া ছিল সেই টাইপগুলো এখানে আমরা লিখে দিব, যে রোল, নেম এবং ডেট অফ বার্থ অর্থাৎ ডিওবি, এবং পাশে এই ফিল্ড নেমের এই টাইপগুলো আমরা পাশে বর্ণনা করে দিব। তো আমরা জানি যে রোল ইন্টিজার টাইপের ডাটা, অর্থাৎ এটা নাম্বার যেগুলো সংখ্যা দিয়ে লিখতে হয় সেগুলো ইন্টিজার টাইপের ডাটা। সো রোল যেহেতু সংখ্যা দিয়ে লিখতে হয়, এটা ইন্টিজার টাইপ। নেম আমাদেরকে টেক্সট আকারে লিখতে হবে, এই জন্য এটা ডাটা টাইপ টেক্সট আকারে। আর ডেট অফ বার্থ সেটা টেক্সট অথবা ইন্টিজার দুইটাই দিতে হবে, কারণ ডেট অফ বার্থ হতে পারে কোনো মান্থের নামও যদি হতে পারে, সেক্ষেত্রে এটা টেক্সট আকারে থাকে। এবং যে সংখ্যা ডেট বা সংখ্যার যেটা বছরের যে মানটা সেটা কি ইন্টিজার আকারে থাকতে পারে। সো এই জন্য আমরা কি করব, প্রথমেই বক্স আকারে করে আমাদেরকে যেই ফিল্ড দেওয়া থাকবে, ফিল্ডে যে নামগুলো দেওয়া থাকবে সেই নামগুলো আমরা এখানে সিরিয়ালি লিখে দিব, যেমন রোল, নেম এবং ডেট অফ বার্থ এখানে দেওয়া আছে। এবং পাশে আমরা এই ফিল্ডের নেমগুলো ডাটা টাইপগুলো প্রথমে দেখিয়ে দিব, যে রোল ইন্টিজার টাইপের, নেম টেক্সটের এবং ডেট অফ বার্থ টেক্সট অথবা ইন্টিজারের। এখন নিচে এগুলোর বর্ণনা দিব, অর্থাৎ এই যে ডাটা টাইপে আমরা যে লিখলাম যে ইন্টিজার, টেক্সট এবং টেক্সট ইন্টিজার, এগুলো আমরা কি করব, বর্ণনা দিব। তবে একটা টাইপ যদি দুইবার লেখা থাকে, একাধিকবার লেখা থাকে, সেটাকে একবার ব্যাখ্যা করলেই আমাদের হবে। সো আমরা এখানে কি পেয়েছি দেখো, ইন্টিজার টাইপের ডাটা টাইপের মধ্যে ইন্টিজার এবং টেক্সট পেয়েছি। সো আমরা ইন্টিজার এবং টেক্সটের বর্ণনাটা দিব। ইন্টিজার আমরা লিখব যে অঙ্ক বা সংখ্যা জাতীয় লেখার জন্য ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করা হয়। এই ডাটা টাইপে ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যার মান থাকতে পারে। এই ধরনের ডাটা টাইপ ডেটার ধরন বা প্রকৃতি অনুযায়ী 1, 2, 4 অথবা 8 বাইটের হয়ে থাকে। ঠিক আছে। সো ইন্টিজার দিয়ে যদি আমাদের কোনো কিছু লিখতে বলে, অর্থাৎ ডাটা টাইপ যদি আমাদের থাকে, সেক্ষেত্রে আমরা ইন্টিজার লিখে কি লিখবো, নিচে এই লেখাটা ব্যাখ্যাটা দিয়ে দিব। দ্বিতীয়ত আমাদেরকে টেক্সট সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। টেক্সট মানে ক্যারেক্টার বা অক্ষর জাতীয় তথ্যের জন্য টেক্সট ডাটা টাইপ ব্যবহার করা হয়। যেমন এসকিউলাইটে ডেট অথবা টাইম ডেটার জন্য আলাদা কোনো ডাটা টাইপ ব্যবহার করা হয় না, অর্থাৎ ডেট এবং টাইমের জন্য ফরম্যাট অনুযায়ী এটা ইন্টিজার, টেক্সট কিংবা রিয়েল ডাটা টাইপের হয়ে থাকে। সো এসকিউলাইটে টেক্সট ডাটা টাইপের সাইজ কি আনলিমিটেড, অর্থাৎ ইন্টিজারের জন্য যেমন 1, 2, 4 অথবা 8 বাইটের আমাদেরকে প্রকৃতিটা নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে টেক্সটের কোনো সাইজ নেই, সেক্ষেত্রে এটা আনলিমিটেড সাইজের হয়ে থাকে। সো আমরা কি করব, এভাবে ডাটা টাইপ যখন বর্ণনা আমাদেরকে বলবে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা যে ফিল্ডের নেমগুলো লিখবো সেগুলোর যে টাইপ আমরা পাবো সেই টাইপগুলো আমরা এভাবে বর্ণনা করে দিব। এবার গহতে বলা হয়েছে যে বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুইটিতে যে ধরনের সম্পর্ক করা যায়, অর্থাৎ যে রিলেশন করা যায় তা দেখাও এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব মূল্যায়ন করো। খেয়াল করো কি লিখতে হবে, যে উদ্দীপকের উল্লিখিত টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরির সম্ভাব্যতা আছে, কারণ ডেটাবেস রিলেশন তৈরির শর্ত ডেটা টেবিলের মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট একই হতে হবে এবং টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলের অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এক্ষেত্রে উদ্দীপকের 1 নং টেবিলে রোল, নেম এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এবং 2 নং টেবিলে রোল, মার্কস ইত্যাদি সংরক্ষিত রয়েছে, ফলে দুটি টেবিলের মধ্যে রোল নং একটি কমন ফিল্ড।
এই রোল নম্বরের সাহায্যে দুইটি টেবিলের মধ্যে 1-to-1 রিলেশন সম্ভব। নিম্নে চিত্রে 1 নং এবং 2 নং টেবিলের মধ্যে 1-to-1 রিলেশনটি দেখানো হলো। খেয়াল করো, এখানে কিন্তু আমরা এই যে উদ্দীপকের যে দুটো টেবিল দেওয়া ছিল সেগুলো আমাদেরকে আঁকতে হবে। এখানে উপরে নিচে এঁকেছে, তোমরা চাইলে পাশাপাশিও করতে পারবে। তো কখন আমরা বুঝবো যে 1-to-1 রিলেশন? যখন এই প্রথম টেবিলের একটা প্রাইমারি কি এর সাথে বা ফিল্ডের সাথে যখন 2 নং টেবিলের আরেকটা ফিল্ডের মিল থাকবে এবং সম্পূর্ণ একই রকম তথ্যগুলো দেখো, এখানে দেওয়া আছে 101, তারপর 102, 3, 4, 5 এবং এখানে হচ্ছে 101 থেকে 5 পর্যন্ত আমাদের তথ্যগুলো কি, রেকর্ডগুলো কি মিল আছে। সো যখন আমাদের এই টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে একই রকম তথ্য বা একই রকম ফিল্ডের তথ্য মিল থাকবে, তখন হচ্ছে আমরা সেটাকে 1-to-1 রিলেশন নামে অভিহিত করব বা 1-to-1 রিলেশনের ব্যাখ্যাটা দিব। সো এভাবে হচ্ছে আমরা ব্যাখ্যাটা লেখার পর আমাদেরকে দুইটা টেবিলের মধ্যে এভাবে সম্পর্কটা দেখাতে হবে। এখানে তার উপর নিচে হচ্ছে অঙ্কটা করা হয়েছে। তো তোমরা কি করতে পারো, চাইলে পাশাপাশি হচ্ছে টেবিল দুইটা এঁকে দুইটার মধ্যে হচ্ছে তীর চিহ্ন দিয়ে রিলেশন দেখিয়ে দিবে এবং নিচে আমাদেরকে লিখে দিতে হবে যে টেবিল দুটির মধ্যে 1 নং টেবিলের একটি রেকর্ডের সাথে অর্থাৎ রোলের সাথে 2 নং টেবিলে শুধুমাত্র একটি রেকর্ডের সম্পর্ক তৈরি করা হয়েছে। এই ধরনের রিলেশনই হচ্ছে 1-to-1 রিলেশন। এখন আমাদেরকে আরেকটু ব্যাখ্যা চেয়েছিল, গহতে যে অতিরিক্ত অংশটা ছিল যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব মূল্যায়ন করো, সেটার জন্য আরেকটু ব্যাখ্যা করতে হবে। তো দেখো এটার ব্যাখ্যাটা কীভাবে লিখবে, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রভাব হচ্ছে এক ডেটাবেস থেকে অন্য ডেটাবেসের সাথে তথ্য আদান প্রদান করা সহজ হয়, কাঙ্ক্ষিত তথ্য অতি সহজেই খুঁজে পাওয়া যায়, অর্থাৎ ডেটাবেসের মধ্যে কাঙ্ক্ষিত তথ্য অতি সহজেই হচ্ছে খুঁজে পাওয়া যায়, অর্থাৎ সুবিধাগুলো আর কি। তারপর হচ্ছে তিনি লিখতে পারো ডেটা রিডান্ডেন্সি রোধ করা লাগে, মেমোরিতে জায়গা কম লাগে, দক্ষতার সাথে ব্যবস্থাপনা কাজ করা যায়, 2 বা ততোধিক টেবিল থেকে একত্রে রিপোর্ট তৈরি করা যায়। সো এই হচ্ছে আমাদেরকে বর্ণনটা লিখে দিতে হবে। এটা একটু ভালো করে ভেবে দেখে ফেলবে, কারণ এই ধরনের প্রশ্ন যদি আসে ডেটাবেস ম্যানেজমেন্টের যে সিস্টেমের যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো হচ্ছে আমরা এখানে দেখিয়ে দিব। সো এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2019 প্রশ্নের উত্তরটি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। এখন আমরা যশোর বোর্ড 2019 প্রশ্নটি দেখি। এখানে দেখো স্টুডেন্ট রেজাল্ট এবং স্টুডেন্ট ইনফো নামে দুইটা টেবিল দেওয়া আছে এবং সেই অনুযায়ী আমাদেরকে কতে বলা হয়েছে যে ডেটা টাইপ কি, খতে বলা হয়েছে বড় বড় প্রতিষ্ঠানের ডেটাবেজ কি ব্যাখ্যা করো, গতে উদ্দীপকের স্টুডেন্ট রেজাল্ট টেবিল এর ফিল্ডগুলো ডেটা টাইপ বর্ণনা করো। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে গতে যে প্রশ্নটা পেয়েছিলাম এটা সেম প্রশ্ন। অর্থাৎ এখানে বলেছে স্টুডেন্ট রেজাল্ট, অর্থাৎ এই টেবিলের জন্য যে ফিল্ডগুলো রয়েছে যেমন রোল, নেম, জিপিএ এবং রিমার্ক, এই চারটার ডেটা টাইপ বর্ণনা করতে বলা হয়েছে। আর গতে চেয়েছে যে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে রিলেশন তৈরির সম্ভাব্যতা ER মডেলের মাধ্যমে দেখাও। ER মানে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ, তবে এন্টিটি রিলেশনশিপ কিন্তু ডেটাবেস রিলেশনশিপের মতো নয়, সেটা একটু অন্যরকম। সো আমরা সম্পূর্ণ উত্তরটাই হচ্ছে দেখব। তো খেয়াল করো, প্রথমে প্রশ্ন হচ্ছে ডেটা টাইপ কি, ডেটার ধরন কি হচ্ছে ডেটা টাইপ বলে। খতে বলা হয়েছে যে আন্তঃযোগাযোগ ব্যবস্থার জন্য বড় বড় প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক, বিমা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এক ধরনের ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে। সেই ডেটাবেসকে কর্পোরেট ডেটাবেস বলে। কর্পোরেট ডেটাবেস ইন্টারনেট ভিত্তিক ডেটা আদান প্রদানের ক্ষেত্রে কর্পোরেট ডেটাবেস ব্যবহার করা হয়। অনেক বিল্ট ইন কর্পোরেট ডেটাবেস ডিজাইন করা থাকে যেগুলো বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বাণিজ্যিকভাবে ব্যবহার করে। এর মাধ্যমে একটি কোম্পানি বিভিন্ন দেশে অবস্থিত শাখা অফিসগুলোর সাথে তাদের কর্পোরেট লেনদেন করে থাকে। এক কথায় যে আন্তঃযোগাযোগ ব্যবস্থার জন্য যে বিশেষ প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেই বিশেষ প্রতিষ্ঠানগুলো যে ধরনের ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে সেগুলো হচ্ছে সাধারণত কর্পোরেট লেনদেন বা কর্পোরেট সফটওয়্যার। সো সেগুলো নিয়ে হচ্ছে তারা কাজ করে। এবার গয়ের উত্তরটা খেয়াল করো, আমাদেরকে বলা হয়েছে যে স্টুডেন্ট রেজাল্ট টেবিলের ফিল্ডগুলো ডেটা টাইপ বর্ণনা করতে। তো প্রথমে আমরা কি করব, ফিল্ডের নেম লিখে সেখান থেকে হচ্ছে আমাদেরকে ফিল্ডের এই যে নেম লিখে এখানে রোল, নেম, জিপিএ এবং রিমার্ক এই চারটা হচ্ছে আমরা উঠিয়ে নিব। তারপর ডেটা টাইপগুলো এগুলো দেখিয়ে দিব পাশে, যে রোল হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, নেম হচ্ছে টেক্সট টাইপের ডাটা, জিপিএ হচ্ছে একটা রিয়েল টাইপের ডাটা অর্থাৎ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর রিমার্ক হচ্ছে টেক্সট টাইপের একটা ডাটা। এবং নিচে হচ্ছে আমরা এখন এই যে ইন্টিজার, টেক্সট এবং রিয়েল এই তিনটার হচ্ছে ব্যাখ্যা লিখতে হবে। সো খেয়াল করো ব্যাখ্যাটা কীভাবে লিখবে, প্রথমে ইন্টিজার লিখে যে অঙ্ক বা সংখ্যা জাতীয় লেখার জন্য ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই ডেটা টাইপে ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যার মান থাকতে পারে। এ ধরনের ডেটা টাইপ ডেটার ধরন বা প্রকৃতি অনুযায়ী 1, 2, 4 এবং 8 বাইটের হয়ে থাকে। একই লেখা তোমরা কিন্তু আছে না যে ব্যাখ্যা কিন্তু এক একটার ক্ষেত্রে এক এক রকম লিখতে হবে না, একই রকম ব্যাখ্যা তুমি চাইলে যে কোনোটাতেই বসাতে পারবে। সো তোমরা একটু ইন্টিজার, টেক্সট এবং হচ্ছে রিয়েল এগুলোর ব্যাখ্যাগুলো হচ্ছে একটু ভালোভাবে পড়ে ফেলবে, যেন পরীক্ষায় আসলে এই ধরনের প্রশ্ন থেকে তোমরা আনসার করতে পারো। তারপর দেখো টেক্সট লিখে কীভাবে লিখবে, যে ক্যারেক্টার বা অক্ষর জাতীয় তথ্যের জন্য টেক্সট ডেটা টাইপ ব্যবহার করা হয়। এসকিউএলআইটে টেক্সট ডেটা টাইপের সাইজ হচ্ছে আনলিমিটেড। তারপর হচ্ছে রিয়েল নাম্বার বা ভগ্নাংশ বা দশমিকের পরের সংখ্যা বিশেষ ভ্যালু সংরক্ষণের জন্য এসকিউএলআইটে রিয়েল ডেটা টাইপ ব্যবহার করা হয়। অর্থাৎ এটা রিয়েল বলা হয়েছে কারণ আমাদের যে জিপিএ যে পয়েন্ট সেটা কিন্তু সেটার দশমিকের পরের যে মানটা সেটারও কিন্তু একটা ভ্যালু আছে। সো এটার জন্য হচ্ছে রিয়েলটা ব্যবহৃত হয়েছে, রিয়েল ডাটা টাইপ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ভগ্নাংশ বা দশমিকের পরের সংখ্যা বিশেষ ভ্যালু সংরক্ষণের জন্য এসকিউএলআইটে রিয়েল ডাটা টাইপ ব্যবহার করা হয়। এটি মেমোরিতে 8 বাইট জায়গা ব্যবহার করে। এবার গহতে আমাদেরকে দুইটা টেবিলের মধ্যে ER রিলেশন দেখতে বলা হয়েছে। সো আমরা এখানে দেখিয়ে দিব ER হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। তো কীভাবে উত্তর করতে হবে দেখো, যে উদ্দীপকের একটি কলেজের ছাত্রছাত্রীদের স্টুডেন্ট রেজাল্ট এবং স্টুডেন্ট ইনফো নামে দুটি এন্টিটি সেট আছে। ছাত্রছাত্রীদের রেজাল্ট সেটে
রোল, নেম, জিপিএ এবং রিমার্ক মিলে 4টি অ্যাট্রিবিউট আছে। অর্থাৎ আমাদের যদি কোনো টেবিল থাকে সেখানে যেই অ্যাট্রিবিউটগুলো থাকবে সেগুলো আমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে। অর্থাৎ যেগুলো ফিল্ড নেম হিসেবে কাজ করে সেগুলি হচ্ছে মূলত অ্যাট্রিবিউট। তারপর হচ্ছে স্টুডেন্ট ইনফো এন্টিটি সেটে রোল এবং অ্যাড্রেস মিলে 2টি অ্যাট্রিবিউট আছে। অর্থাৎ আমরা এখন দুইটার মধ্যে একটা এন্টিটি রিলেশন দেখাবো। কীভাবে দেখাতে হবে দেখো, স্টুডেন্ট রেজাল্ট এবং স্টুডেন্ট ইনফো এই দুইটাকে হচ্ছে এই ধরনের চতুর্ভুজের মতো চিত্রের মাধ্যমে রাখতে হবে, এবং এটার মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো ছিল অর্থাৎ স্টুডেন্ট রেজাল্ট টেবিলের মধ্যে যেই ফিল্ডের নেমগুলো ছিল রোল, নেম, জিপিএ এবং রিমার্ক, এগুলো হচ্ছে এই ধরনের চিত্রের মধ্যে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এবং স্টুডেন্ট ইনফোতে যে রোল এবং অ্যাড্রেস নামের 2টা অ্যাট্রিবিউট ছিল সেইগুলোকে হচ্ছে এভাবে দেখিয়ে দিতে হবে। অর্থাৎ এই চিত্রটা হচ্ছে অ্যাট্রিবিউট দেখানোর জন্য চিত্র, ইয়ার মডেলে এই চিত্রটা হচ্ছে অ্যাট্রিবিউট দেখানোর জন্য। এখন এই দুইটার মধ্যে আমাদেরকে মাঝখানে হচ্ছে এই ধরনের কন্ডিশনাল সাইন দিয়ে বা সম্পর্ক রিলেশনের সাইন দিয়ে হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে স্টুডেন্ট রেজাল্ট এবং স্টুডেন্ট ইনফোর মধ্যে আসলে সম্পর্কটা কী। সেটা হচ্ছে তোমার নিজেদেরকে বসাতে হবে, কারণ দুইটার মধ্যে আসলে সম্পর্কটা কী সেটা হচ্ছে তোমাকে দেখাতে হবে। সো দুইটার মধ্যে কী সম্পর্ক হতে পারে, যে গিভস এক্সাম, অর্থাৎ যারা স্টুডেন্টের ইনফো যেটা ছিল সেই তাদের যে রেজাল্টটা দিয়েছে সেটার মধ্যে সম্পর্ক হচ্ছে কি তারা পরীক্ষা দিয়েছিল। সো এখানে আমরা মাঝখানে কি করব, সম্পর্কটাকে দেখিয়ে দিব যে গিভেন এক্সাম। এই যে কি লিখবে দেখো, এখন অ্যাট্রিবিউট সমূহের উপর ভিত্তি করে এই যে উপরে যে লেখা ছিল রোল, নেম, জিপিএ এবং রিমার্ক, এবং এই পাশে ছিল রোল এবং অ্যাড্রেস, এই অ্যাট্রিবিউটগুলোর উপর ভিত্তি করে একটি এন্টিটি রিলেশনশিপ মডেল তৈরি করা হয়েছে। উভয় এন্টিটি সেটের মধ্যে রোল কমন অ্যাট্রিবিউট, অর্থাৎ এখানে রোল দেওয়া আছে এবং এখানেও রোল দেওয়া আছে, এই জন্য কমন অ্যাট্রিবিউট হওয়ায় রোলের উপর ভিত্তি করে হচ্ছে এন্টিটি সেটদের মধ্যে রিলেশন প্রতিষ্ঠা করা হয়েছে। এবং এই ধরনের ইয়ার মডেল থেকে যদি প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে দুইটা টেবিলের মধ্যে এরকম একটা প্রাইমারি কি থাকবে, অর্থাৎ একটা কমন অ্যাট্রিবিউট থাকবে যেটার উপর ভিত্তি করে হচ্ছে দুইটার মধ্যে ইয়ার রিলেশন স্থাপন করা সম্ভব হবে। সো এটা হচ্ছে আমাদের গহর আনসার। এখন আমরা সিলেট বোর্ড 2019-এর প্রশ্নটি দেখব। খেয়াল করো, এখানে একটি টেবিল দেওয়া আছে এবং এটা নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট টেবিল। কতে বলা হয়েছে জাংশন টেবিল কি, খতে বলা হয়েছে লুক আপ ওয়াইজার টাইপে ডেটা সুনির্দিষ্ট হতে হয়, বুঝিয়ে লিখো। গতে বলা হয়েছে স্টুডেন্ট টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা করো। গতে স্টুডেন্ট টেবিলের রেকর্ডগুলো অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য কোন ধরনের ফিল্ড ব্যবহৃত হবে, বিশ্লেষণ করো। সো দেখো কতে কীভাবে আনসার করবে যে জাংশন টেবিল কি। দুইটি টেবিলের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাদের মধ্যে ম্যানি টু ম্যানি রিলেশন প্রতিষ্ঠা করা যায়। এরকম রিলেশন তৈরির ক্ষেত্রে তৃতীয় আরেকটি ডেটা টেবিল তৈরি করতে হয় যা জাংশন টেবিল নামে পরিচিত। অর্থাৎ ডাটাবেজ রিলেশনের মধ্যে 3 ধরনের রিলেশন আছে, একটা হচ্ছে 1 to 1, একটা হচ্ছে 1 to many অথবা many to 1, আর আরেকটা হচ্ছে many to many। এই many to many রিলেশন তৈরি করার সময় দুইটা টেবিলের মধ্যে আবার আরও একটি নতুন টেবিল সংযুক্ত করতে হয়। সেই তৃতীয় যে টেবিলটা আমাদেরকে সংযুক্ত করতে হয় বা তৈরি করতে হয় সেটাই হচ্ছে জাংশন টেবিল নামে পরিচিত। খতে বলা হয়েছে লুক আপ ওয়াইজার টাইপে ডেটা সুনির্দিষ্ট হতে হয়, বুঝিয়ে লিখো। খেয়াল করো কি লিখতে হবে, যে লুক আপ ওয়াইজার ডেটা টাইপে নিজ থেকে কোনো ডেটা এন্ট্রি না করে অন্য কোনো টেবিলের ফিল্ড থেকে ডেটার লিস্ট তৈরি করে ডেটাবেজের পূর্বে থেকে তৈরি করা কোনো টেবিলে ডেটা এন্ট্রি করা যায়। ডেটাবেজের অবজেক্টগুলোর মধ্যে কোনো রিলেশন তৈরি করা এবং নির্ভুল ডেটা এন্ট্রির জন্য এই ফিল্ড ব্যবহার করা হয়। এই সকল কারণে লুক আপ ওয়াইজার টাইপে ডেটা সুনির্দিষ্ট হতে হয়। সো এটার ক্ষেত্রে হচ্ছে ডাটাটা সুনির্দিষ্ট থাকতে হয়। এবার গয়ের উত্তর দেখো, গতে বলা হয়েছিল যে স্টুডেন্ট টেবিলের ফিল্ডগুলো ডেটা টাইপ বর্ণনা করতে। সো ডেটা টাইপগুলো কিন্তু বারবার প্রশ্ন আসছে এবং এগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে ইন্টাজার এবং টেক্সট টাইপের ডাটা। সো এখানেও কিন্তু একই রকম ব্যাখ্যা, যে রোল, নেম, ক্লাস এবং অ্যাড্রেস। নেম হচ্ছে টেক্সট টাইপের ডাটা, রোল ইন্টাজার টাইপের, ক্লাস এবং অ্যাড্রেস দুটাকে দেখাতে হবে টেক্সট টাইপের ডাটা। সো এগুলোর মধ্যে আমাদেরকে শুধু এখন টেক্সট এবং ইন্টাজারের বর্ণনাটা দিতে হবে। সো বর্ণনাগুলো আমি আর বলছি না, কারণ এগুলো এর আগে যে দুইটা সৃজনশীল আমরা দেখেছি সেখানে অলরেডি দেখেছিলাম যে একই রকম ব্যাখ্যা হবে। সো এখানে তোমরা কি করবে, এভাবে ফিল্ডের নাম এবং ডাটা টাইপ দিয়ে আমাদেরকে একটি ছক তৈরি করতে হবে এবং সেখান থেকে এই যে টেক্সট এবং ইন্টাজারের বর্ণনাটা লিখতে হবে। এবার ঘতে বলা হয়েছিল যে স্টুডেন্ট টেবিলের রেকর্ডগুলো অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য কোন ধরনের কি ফিল্ড ব্যবহৃত হবে। তো খেয়াল করো যে স্টুডেন্ট টেবিলের রেকর্ডগুলো অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড ব্যবহৃত হবে। অনেক ক্ষেত্রে কোনো টেবিলে সুনির্দিষ্ট কোনো প্রাইমারি কি নাও থাকতে পারে, অর্থাৎ কোনো টেবিলের মধ্যে কখনো কখনো প্রাইমারি কি নাও থাকতে পারে। যখন একাধিক কলাম মিলে প্রাইমারি কি তৈরি হয় তখন তাকে বলা হয় কম্পোজিট কি। অর্থাৎ একাধিক কলাম মিলে যখন একটা প্রাইমারি কি তৈরি হয় তখন হচ্ছে সেটাকে কম্পোজিট কি বলা হয়। এই প্রাইমারি কিগুলোর একটিকে প্রাথমিক কি বিবেচনা করে বাকিগুলো বলা হবে অল্টারনেট কি। উদ্দীপকের স্টুডেন্ট টেবিলের রোল অ্যাট্রিবিউটকে প্রাইমারি কি বলা যাবে না, কারণ বিভিন্ন শ্রেণীতে একই রোল নম্বর বিশিষ্ট শিক্ষার্থী থাকতে পারে। তবে এক্ষেত্রে রোল অ্যাট্রিবিউটের সাথে ক্লাস অ্যাট্রিবিউট যোগ করে কম্পোজিট প্রাইমারি কি হিসেবে আমরা ব্যবহার করা যাবে। অর্থাৎ এখানে এটা বলা হয়েছে যে এখানে নেম, রোল, ক্লাস এবং অ্যাড্রেস এগুলোর মধ্যে কোনো প্রাইমারি কি কিন্তু নির্দিষ্ট করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে এই ক্লাসের সাথে রোলের সাথে যদি ক্লাসটাকে সংযুক্ত করে দেওয়া যায় সেক্ষেত্রে যেই ক্লাসের সেই রোল অর্থাৎ দুইটা মিলে হচ্ছে একটা নতুন কম্পোজিট প্রাইমারি কি পাওয়া যাবে। অর্থাৎ নতুন করে যদি সুনির্দিষ্টভাবে কোনো প্রাইমারি কি না থাকে সেক্ষেত্রে আমরা দুইটাকে একত্র করে একটা নতুন কম্পোজিট প্রাইমারি কি পেতে পারি। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমাদেরকে ব্যাখ্যাটা লিখতে হবে। ওকে, এখন আমরা বরিশাল বোর্ড 2019-এর প্রশ্নটি দেখব। এখানে দেখো একটি কোম্পানির ডেটাবেজে নিম্নরূপ দুটি টেবিল রয়েছে। এখানে দুটো টেবিল দেওয়া আছে, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে সেল নামের। উদ্দীপকে বলা হয়েছে যে কোম্পানির মালিক প্রোডাক্ট টেবিল থেকে তথ্য অনুসন্ধানের জন্য প্রথম ফিল্ডের ভিত্তিতে ডেটা এমন পদ্ধতিতে সাজালেন যাতে পরবর্তীতে নতুন পণ্য সংযোজন করলেও পুনরায় সাজাতে না হয়। আচ্ছা, এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে। কত বলা হয়েছে কর্পোরেট ডেটাবেজ কি।
খতে বলা হয়েছে আরডিবিএমএসে ছবি ইনসার্ট করার জন্য কোন ডাটা টাইপ ব্যবহৃত হয় ব্যাখ্যা করো। আর গতে বলা হয়েছে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে কী ধরনের রিলেশন সম্ভব ব্যাখ্যা করো। গতে বলা হয়েছে মালিকের ব্যবহৃত রেকর্ড সাজানোর পদ্ধতির সুবিধা বিশ্লেষণ করো। সো কয়ের উত্তর হবে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সকল বিভাগ ও অনুবিভাগের সকল তথ্য একই সিস্টেমের আওতায় আনার জন্য এবং ডেটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ডাটাবেস ব্যবহার করা হয় তাই হচ্ছে কর্পোরেট ডাটাবেস। অর্থাৎ বড় বড় প্রতিষ্ঠানের জন্য যে ধরনের ডাটাবেসগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কি কর্পোরেট ডাটাবেস। ক্ষয়ের উত্তর হচ্ছে এসকিউলাইটে ছবি ইনসার্ট করার জন্য ব্লোব ডেটা টাইপ ব্যবহার করা হয়। ব্লোব বা বাইনারি লার্জ অবজেক্ট, এটা পূর্ণ হচ্ছে বাইনারি লার্জ অবজেক্ট ডেটা টাইপ দিয়ে যে কোনো ধরনের ছবি, গ্রাফ, চার্ট ইত্যাদি আরডিবিএমএসে ইনসার্ট করা যায়। গয়ের উত্তর হচ্ছে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে মেনি টু মেনি রিলেশন তৈরি করতে হলে তৃতীয় আরেকটি টেবিলের প্রয়োজন হয়। উদ্দীপকে প্রোডাক্ট টেবিল এবং সেল টেবিল মিলে অর্ডার টেবিল তৈরি হয়েছে। উক্ত টেবিলের প্রিন্টার নামের প্রোডাক্ট আইডি হলো 5001, এটি সেল টেবিলের এমপ্লয় আইডি 1001 এবং 10002 এর সাথে সম্পর্কযুক্ত। সো প্রোডাক্টের সাথে সেল এর রিলেশন সংক্ষেপে বোঝানোর জন্য তৃতীয় একটি টেবিলের প্রয়োজন হয়। যেমন অর্ডার টেবিল থেকে সহজে বোঝা যায় যে কোন ব্যক্তি কোন প্রোডাক্ট অর্ডার করেছে। উপরোক্ত যুক্তি দ্বারা বোঝা যায় যে দুটি টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশন তৈরি করা সম্ভব। তো আমরা কখন বুঝবো যে মেনি টু মেনি রিলেশন তৈরি করতে হবে? যখন প্রোডাক্টের মতো একটি টেবিল এবং সেলের মতো একটি টেবিল, দুইটা টেবিলের মধ্যে যখন কোনো প্রাইমারি কি থাকবে না, ঠিক আছে, যখন কোনো প্রাইমারি কি বা ফিল্ড থাকবে না, তখন আমরা বুঝবো যে দুইটার মধ্যে হচ্ছে মেনি টু মেনি রিলেশন তৈরি করতে হবে। খ প্রশ্ন হচ্ছে মালিকের ব্যবহৃত রেকর্ড সাজানোর পদ্ধতির সুবিধা বিশ্লেষণ করো। সো দেখো, মালিকের ব্যবহৃত রেকর্ড সাজানোর পদ্ধতি হলো ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং হলো একটি বিশেষ পদ্ধতি যার দ্বারা ডেটা সহজে ও দ্রুত খুঁজে পাওয়া যায়। অর্থাৎ আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন সেটার জন্য ইন্ডেক্স হয় আগে, ঠিক আছে। সো যেখানে হচ্ছে সেগুলো সাজানো থাকে, এগুলো আগে থেকে হচ্ছে ইনপুটে দেওয়া থাকতে হবে। সো এটা হচ্ছে ইন্ডেক্সিংয়ের কাজটা, যে মালিকের রেকর্ডগুলো সাজানো থাকতে হবে এবং সেটার পদ্ধতি হচ্ছে ইন্ডেক্সিং। সো কীভাবে ইন্ডেক্সিংয়ের সুবিধাগুলো দেখো। এক হচ্ছে ডেটাবেস থেকে তো সহজে তথ্য খুঁজে বের করা যায়। এক বা একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্সিং করে বর্ণ বা সংখ্যা অনুসারে সাজানো যায়। 3, ইন্ডেক্সিং করলে কাজের গতি বৃদ্ধি পায়। 4, অনেক বড় বড় ফাইলে ইন্ডেক্সিং করলে দ্রুত কাজ করে। 5, সার্চিং, কোয়েরি প্রভৃতি কাজ ইন্ডেক্সিংয়ে সহজে করা যায়। একাধিক ফিল্ডের সমন্বয়ে এক্সপ্রেশন হিসেবেও ব্যবহার করা যায়। এবং লাস্ট হচ্ছে ইন্ডেক্স করার পরে ডেটাবেস ফাইলে নতুন কোনো রেকর্ড ইনপুট করা হলেও ইন্ডেক্স ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের আনসারটা, এবং এটি একটু ব্যাখ্যামূলক প্রশ্ন, ভালোভাবে পড়বে যেন এই ধরনের প্রশ্ন আসলে আনসার করতে পারো। সো এই ছিল আমাদের আজকের মতো। আমরা 4টি সৃজনশীল নিয়ে মোটামুটি আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।